কথায় আছে, যার ভালোবাসা যত গভীর, তার ঘৃণা এবং তার প্রতিশোধ ঠিক ততটাই ভয়ঙ্কর। এর আগের পর্বে আমরা দেখেছিলাম হিয়ান বাড়িতে ফেরত চলে আসে। সে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছে এবং সে ইয়ানজিকে বলে, ইয়ানজি, আমাদের কি একসাথে মরে যাওয়া উচিত? ফুশিন তার বডিগার্ডের কাছ থেকে হিয়ানের ব্যাপারে খোঁজ নেয়, যে তাকে জানায় গ্রেস নামে সেই মেয়েটির কাছে হিয়ান ইউজিয়ার সম্পর্কে জানতে চেয়েছে। যেটা শুনে ফুশিন বলে, আমি জানতাম সে চুপ করে বসে থাকবে না, কিন্তু এত স্টুপিড কিছু করবে সেটা ভাবিনি। দুদিনের মধ্যে গ্রেসকে বলো হিয়ানের কাছে ইউজিয়ার খোঁজ পাঠাতে। কথা অনুযায়ী গ্রেস নামের সেই মেয়েটা হিয়ানকে ইউজিয়ার সাথে দেখা করাতে নিয়ে আসে। ইউজিয়া হিয়ানকে দেখে বেশ অবাক হয়ে যায়। হিয়ান তখন শান্তভাবে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই নাও পানি খাও। হিয়ান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ফুশিনকে আগে থেকে চিনতে? উত্তরে সে বলে, না। আর ঠিক তখন তার মাথা ঘোরাতে শুরু করে এবং সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আসলে হিয়ান পানির ভেতরে কিছু একটা মিলিয়ে দিয়েছিল এবং এরপরে সে তার ড্রেসটা চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে। ফুশিনের ভাইয়ের সোশ্যাল মিডিয়া থেকে হিয়ান জানতে পারে সে বেশিরভাগ সময় এখানেই কাটায়, তাই সে তাকে খুঁজতে এখানে চলে আসে এবং সে যে রুমে আছে সেখানে গিয়ে সে বসে পড়ে। ফুশিনের ভাই হিয়ানকে দেখে বেশ অবাক হয়। হিয়ান তার পকেটে একটা কাগজ গুজে দেয় এবং বলে, আমি কথাটা সংক্ষিপ্ত রাখতে চাই। ফুশিন এবং সেনজির ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কথা জানি। যদি আপনি তা জানতে ইন্টারেস্টেড হন তাহলে এই অ্যাড্রেসে চলে আসবেন। আগামী কিছুদিন আমি সেখানেই থাকবো। ফুশিনের ভাই তখন বলে, মিস হি, আমার মনে হয় আমি আপনার থেকে বেশি জানি। জবাবে হিয়ান বলে, যদি তাই হয়ে থাকে তাহলে ধরে নেবেন আমি আজ এখানে আসিনি। হিয়ান আবারও সেই রুমে ফেরত চলে আসে এবং সেই মেয়েটির কিছু ছবি তোলে। মেয়েটি যখন হিয়ানের ফোনে তার ছবি দেখে সে রাগ করে ফোনটাকে ভেঙে ফেলে এবং হিয়ান এতে বেশ খুশি হয়। অন্ততপক্ষে কিছুদিনের জন্য সে ফুশিনের ট্র্যাকিং থেকে বেঁচে যাবে। বাইরে বের হতেই সে সেখানে ফুশিনকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, মিস হিও কি এখানে আনন্দ করতে এসেছে? জবাবে হিয়ান বলে, আমি এখানে কাউকে খুঁজতে এসেছি আর আমার কাজ শেষ, তাই আমি ফিরে যাচ্ছি। কিন্তু ফুশিনের বডিগার্ড হিয়ানের সামনে এসে দাঁড়ায় এবং ফুশিন গাড়ি থেকে বের হয়ে হিয়ানকে জিজ্ঞেস করে, মিস হি, আপনি কি কার্ডস গেম খেলতে পারেন? সে তখন হিয়ানকে নিয়ে একটা জুয়ার ক্লাবে যায় এবং সেখানে একটা ছেলে ফুশিনকে দেখে বলে, দেখেন ভাই, আমাকে ছোট পেয়ে সবাই একেবারে আমাকে জেকে ধরেছে। উত্তরে ফুশিন বলে, হয়তো তারা জানতে পেরেছে যে তুমি থাইল্যান্ডে গোল্ডেন বেল্ট জিতেছ। ছেলেটা তখন কৌতূহলী হয়ে বলে, আপনার সাথে যে আছে সে কি আমাদের ভাবি? উত্তরে ফুশিন হেসে বলে, বাজে বকো না, মিস হিয়ের অলরেডি একজন হাজব্যান্ড আছে। ছেলেটার চোখে মুখে তখন কৌতূহল ফুটে ওঠে এবং সে বলে ওঠে, তাহলে সে বিবাহিত। ফুশিন হিয়ানকে তার হয়ে খেলতে বলে এবং বলে, যদি তুমি শিয়াওকে জিতিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে আজকে যেতে দেব। হিয়ান মনে মনে ভাবতে থাকে, কলেজে বসে ইয়ানজি তাকে এই কার্ড গেম খেলা শিখিয়েছিল। সেখানে সবাই হিয়ানের খেলা দেখে অবাক হয়ে যায়। শিয়াও বলতে থাকে, ভাই, তুমি তো একজন এক্সপার্টকে নিয়ে এসেছো। এভাবেই হেরে যাওয়া বাজিও হিয়ান তাকে জিতিয়ে দেয় এবং এতে ফুশিন অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। হিয়ান গেম শেষে ফিরে যেতে চাইলে ফুশিন তখন তাকে পেছন থেকে ডাক দেয়। হিয়ান এতে নার্ভাস হয়ে যায়, কিন্তু সে সেটা লুকিয়ে বলে, আমার আজ বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ আছে, আশা করি আপনাদের সবার সময় ভালো কাটবে। সে শীতল এক কণ্ঠে ফুশিনকে বলে, ফুশিন, আমার বাসায় কাজ আছে। সে এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে ফুশিন বাড়ি ফেরার পর থেকে হিয়ানের কথা ভাবতে থাকে এবং সে তার বডিগার্ডকে বলে, হিয়ানকে কল করো। তার কথা মতো তার বডিগার্ড হিয়ানকে কল করে, কিন্তু হিয়ান তখন সোজা ফুশিনের সাথে কথা বলতে চায়। ফুশিন ফোন কানে নিলে হিয়ানের ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসে, যে চিৎকার করে করে বলছে, আজ আমার জন্মদিন, আমি আমার পরিবারের সাথে ডিনার করছি, আমি কি সেটাও শান্তিতে করতে পারবো না? আমি তোমার কাছে অনুরোধ করছি, অন্ততপক্ষে আমাকে এতটুকু দয়া দেখাও, সামান্য হলেও মানবিকতা রাখো। ফুশিন বলে ওঠে, আজ তোমার জন্মদিন, তাহলে সেটা তো আমাদের সেলিব্রেট করা উচিত। এবং হিয়ানকে কলে রেখে সে তার বডিগার্ডকে বলে, আমাকে হিয়ানের বাবা মার বাসায় নিয়ে যাও। হিয়ান তার বাড়ি থেকে দূরে রাস্তার পাশে ফুশিনের গাড়ির জন্য অপেক্ষা করছিল। সে যখন ফুশিনের গাড়িতে উঠে বসে, সাথে সাথে ফুশিন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হিয়ান তখন তাকে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, ফুশিন, তুমি কি পাগল হয়ে গেছো? সে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে হিয়ানের দিকে তাকিয়ে থাকে। হিয়ান তখন তাকে উল্টাপাল্টা কোনো কিছু না করার জন্য অনুরোধ করতে থাকে। ফুশিন তখন ড্রাইভার এবং তাদের মধ্যে একটা পর্দা নামিয়ে দেয়। ফুশিন হিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি নিজের পোশাক অক্ষত রাখতে চাও? হিয়ান তখন মনে মনে ভাবতে থাকে, অবশেষে আজ সেই দিন যেটাকে আমি আর অ্যাভয়েড করতে পারবো না। পশুর গুহায় ঢুকে সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরে আসার কল্পনা করাও বোকামি। ফুশিন এক পর্যায়ে হিয়ানকে অবাক হয়ে প্রশ্ন করে, কি অদ্ভুত ব্যাপার, আমি তোমার কাছ থেকে কোনো রিয়াকশনই পাচ্ছি না, আমি চাই তুমি আমাকে অনুরোধ করো। হিয়ান তখন অনেকটা মৃত মানুষের মতো বলে, আমি তোমাকে অনুরোধ করছি। সে তার চোখ দুটো বন্ধ করে ফেলে এবং তার চোখের সামনে তখন ইয়ানজির চেহারা ভেসে ওঠে, যে তাকে বলছে, ইয়ান, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না,
আমি তোমাকে অনেক ভালোবাসি। হিয়ান তখন নিঃশব্দে কেবল কান্না করতে থাকে। এক পর্যায়ে হিয়ানের এই দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে এবং ফুসেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিশ্রাম নিতে চাও? জবাবে হিয়ান বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি বাড়ি যেতে চাই। হিয়ান যখন গাড়ি থেকে নেমে পড়ে তখন তার চোখের সামনে পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছিল। সে যেন বাড়ি ফিরে যাওয়ার শক্তি খুঁজে পাচ্ছে না এবং সে হাঁটতে গিয়ে হোঁচট খায়। ফুসেন তখন খোঁচা মারার ভঙ্গিতে বলে, সাবধানে, নিজের হাজবেন্ডের সামনে আবার ধরা পড়ে যাবেন না। হিয়ান বাড়ি ফিরে আসলে ইয়ানজি তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার বার্থডেটাও কি তোমাকে শান্তিতে পালন করতে দেবে না? হিয়ান অনেক ক্লান্ত ভঙ্গিতে বলে, হয়তো ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কথাটা সে ইয়ানজিকে বলছে নাকি নিজেকে সেটা বোঝা যাচ্ছিল না। হিয়ান নিজের মাথায় ঠান্ডা পানি ঢালতে ঢালতে ভাবতে থাকে সে আর কত ধৈর্য ধারণ করতে পারে, এর সমাপ্তি কোথায়। সে ইয়ানজির পাশে চুপ করে এসে বসে পড়ে এবং ইয়ানজিকে জিজ্ঞেস করে, আচ্ছা ইয়ানজি, আমি যদি হঠাৎ কোনো একদিন ডিভোর্সের কথা বলি তখন তুমি কি করবে? ইয়ানজি তার কথা শুনে একেবারেই অবাক হয়ে যায় এবং সে আতঙ্কিত হয়ে প্রশ্ন করে, তুমি এসব কি বলছো? হিয়ান তখন হেসে বলে, আমি মজা করছি, কিন্তু আমি তোমার কাছ থেকে উত্তরটা জানতে চাই। ইয়ানজি তখন তাকে বলে, যদি তুমি এই জন্য ডিভোর্স নিতে চাও যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে অবশ্যই আমি তোমাকে যেতে দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এর পেছনে যদি অন্য কোনো কারণ থাকে তাহলে আমাদের সেটা একসাথে সমাধান করতে হবে। হিয়ান তখন ইয়ানজিকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসি। হিয়ানের ইউনিভার্সিটি থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। স্টুডেন্টরা এবং টিচাররা মিলে একটা হোটেলে অবস্থান করছে এবং হিয়ান সেদিন ফুসেনের ভাইকে এখানেই আসতে বলেছিল, কিন্তু সে আতঙ্কিত হয়ে দেখে ফুসেনের ভাইয়ের পরিবর্তে সেখানে ফুসেন চলে এসেছে। হিয়ান তাকে দেখে লুকিয়ে পড়ে, কিন্তু ফুসেন আর চোখে তার দিকে তাকিয়ে থাকে। হিয়ান দ্রুত গিয়ে হোটেলের এন্ট্রি বুক চেক করে, যেটা দেখে মনে হচ্ছিল ফুসেন এখানে তার জন্য আসেনি, অন্য কোনো কাজে এসেছে। সে তখন মনে মনে ভাবতে থাকে, যদি ফুসেন এবং সুইজি একসাথে এখানে এসে পড়ে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। অপরদিকে ফুসেন বরফ শীতল এক চোখে হিয়ানকে দেখতে থাকে। ফুসেনের বডিগার্ড তখন তাকে প্রশ্ন করে, আমরা কি প্ল্যানটা কন্টিনিউ করব? জবাবে সে বলে, হ্যাঁ। হিয়ান কাউন্টারের কাছেই দাঁড়িয়েছিল এবং ঠিক সেই সময় সেখানে একজন স্টুডেন্ট চলে আসে, যে হোটেল স্টাফদেরকে জিজ্ঞেস করে এখানে ফুসেন আছে কিনা। সে ফুসেনের কাছে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস দিতে চায়। হিয়ান ফুসেনের নাম শুনে সেদিকে তাকালে মেয়েটি তাকে দেখে মুচকি একটা হাসি দেয়। এদিকে ফুসেন হিয়ানকে ডেকে পাঠায়। হিয়ান ফুসেনকে জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন ডেকেছ? ফুসেন হিয়ানের দিকে একটা কাগজ বাড়িয়ে দেয় এবং বলে, সুইজি আমাকে জিজ্ঞেস করতে বলেছে তুমি ফুসেন এবং সেনজির ব্যাপারে কি জানো। তুমি কি আমাকেও একটু বলতে পারো? আমিও কৌতূহল অনুভব করছি। হিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবেনি তার প্ল্যানটা এভাবে এক্সপোজ হয়ে যাবে। হিয়ান তখন নার্ভাস হয়ে বলে, আমি কিছুই জানি না, আমি তাকে ধোকা দেওয়ার জন্য এটা বলেছিলাম। জবাবে ফুসেন বলে, তাই বুঝি? আমি যখনই ভাবি খেলাটা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে তখনই তুমি আমাকে একটা সারপ্রাইজ দাও। তোমার এই সারপ্রাইজের পরিবর্তে তোমাকে আমারও একটা সারপ্রাইজ দেওয়া উচিত, কি বলো? হঠাৎ করে পৃথিবীটা যেন একেবারে নিশ্চুপ হয়ে গেল। আশেপাশের কোলাহল সবকিছুই যেন একেবারে নিশ্চুপ। হঠাৎ করে হোটেল লবির বড় টিভি স্ক্রিনটা বন্ধ হয়ে যায় এবং পরক্ষণেই হিয়ানের সেই ভিডিওটা সেখানে প্লে হতে শুরু করে। হোটেলের লোকজন তখন বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। এদিকে হিয়ান যেন একটা পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে। সে ঘুরে ফুসেনের দিকে তাকায়, যে বলছে ব্যাপারটা দুঃখজনক, এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। হিয়ানের তখন মনে হতে থাকে যেন সে এই মুহূর্তে পাগল হয়ে যাবে। সে নিজেকে একসাথে ধরে রাখার প্রচন্ড চেষ্টা করছিল। হয়তোবা হিয়ানের এই অবস্থা দেখে ফুসেনের মনে সামান্য মায়া জাগে। সে তখন হিয়ানকে বলে, ভিডিওটা ব্লার করে দেওয়া আছে আর ভয়েসটাও এডিট করা হয়েছে, তাই তোমাকে কেউ চিনতে পারবে না। হিয়ান তার কথার কোনো উত্তর করে না। ফুসেন তখন হিয়ানের কাঁধে হাত দেয় এবং সে হিয়ানের নাম ধরে ডাকতে থাকে। সে তখন লক্ষ্য করে হিয়ান তার কথার কোনো উত্তর করছে না এবং সে অনেক বেশি কাঁপছে। সে বারবার হিয়ানের নাম ধরে ডাকতে থাকে। এদিকে হিয়ান মনে মনে ভাবতে থাকে, আমি এত দূর এসেছি, এত কিছু সহ্য করেছি, আমি এখন পাগল হয়ে যেতে পারি না। হিয়ান মনে মনে এই একই কথা রিপিট করতে থাকে এবং সে ফুসেনকে বরফ শীতল গলায় বলে, ফুসেন আমাকে ছাড়ো। ফুসেন সাথে সাথে হিয়ানকে ছেড়ে দেয় এবং বলে, মনে হচ্ছে আমি মিস হিকে আন্ডার এস্টিমেট করেছিলাম। এখন তো ভাবছি ভিডিওটা এত কষ্ট করে এডিট করারও দরকার ছিল না। হিয়ান তখন শান্ত গলায় ফুসেনকে বলে, ফুসেন তুমি কি কার্মায় বিশ্বাস করো? আমি বিশ্বাস করি। আমি মনে করি মানুষ যা করে তা তার কাছে ফিরে আসে। এমন একটা দিন আসবে যেদিন কেউ তোমাকে তোমার কৃতকর্মের জন্য নরকে নিয়ে যাবে। ফুসেন তখন হেসে বলে, তাই বুঝি? তাহলে আমি তোমাকে আগে নরকে পাঠাবো এবং আমরা একসাথে নরকে থাকবো। হিয়ান তখন তাকে বলে, আমি অলরেডি নরকেই আছি,
শুধু তোমার জন্য অপেক্ষা করছি। আর এরই মধ্যে সেখানে সেই স্টুডেন্টটা চলে আসে যে ফুশানের খোঁজ করছিল। সে ফুশানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার কাছে অটোগ্রাফ চায়। জবাবে ফুশান বলে, আমার অটোগ্রাফ দিয়ে বেড়ানোর অভ্যাস নেই। মেয়েটা তখন হিয়ানকে অনুরোধ করতে থাকে এবং বলে, প্লিজ আমাকে হেল্প করুন, আমি সত্যি একটা অটোগ্রাফ চাই। এমন মানুষেরও কেউ অটোগ্রাফ চাইতে পারে, এটা যেন হিয়ানের মেনে নিতেই কষ্ট হচ্ছিল। ফুশান তখন হিয়ানকে বলে, তুমি যদি আমাকে অনুরোধ করো তাহলে আমি সাইন করব। হিয়ান তখন রোবটের মতো গলায় বলে, আমি অনুরোধ করছি। হিয়ান তখন মেয়েটিকে প্রশ্ন করে, তোমার কি আর কোনো ইচ্ছে আছে, যেমন ধরো তার সাথে ছবি তোলা? মেয়েটি খুশি হয়ে বলে, আমি কি সত্যি তুলতে পারি? হিয়ান তখন আবারও রোবটের মতো ফুশানকে বলে, আমি অনুরোধ করছি। তার কথা শুনে ফুশান হেসে ফেলে এবং সেই মেয়েটিকে একটা পেপার সাইন করে দেয়। মেয়েটা তখন তার ব্যাগ থেকে ফোন বের করে হিয়ানের কাছে যায় এবং বলে, এই অ্যাপটা দিয়ে ছবি তুললে বেশি সুন্দর হবে। সে তখন কৌশলে নিজের ফোনের গ্যালারি ওপেন করে ফেলে এবং হিয়ান দেখতে পায় অফিসার চেনের সাথে তার একটা ছবি রয়েছে। হিয়ান তখন বুঝতে পারে অফিসার চেনের সাথে এই মেয়ের সম্পর্ক রয়েছে এবং সে শান্ত ভঙ্গিতে বলে, এই অ্যাপটা আমি ইউজ করতে পারি। হিয়ান ছবি তুলতে গেলে ফুশান তাকে থামিয়ে দিয়ে বলে, আমি একসাথে ছবি তুলতে চাই, আমি একসাথে ছবি তুলতে চাই, অন্য কাউকে ছবি তুলে দিতে বলো। ছবি তোলা শেষ হলে মেয়েটা ফুশানকে জিজ্ঞেস করে, আপনি কি এই ছবির একটা কপি চান? সে তখন নিজের পকেট থেকে একটা কার্ড বের করে বলে, এই নাম্বারে ছবিটা পাঠিয়ে দিও। হিয়ানকে জিজ্ঞেস করলে সে জানায় তার ছবির কোনো দরকার নেই। মেয়েটা তখন সেখান থেকে চলে যায়। হিয়ান চেয়ার থেকে উঠে বলে, আমি এখানে কাজে এসেছি, তোমার সারপ্রাইজ আমি পেয়ে গেছি, আর কিছু না থাকলে আমি ফেরত যেতে চাই। ফুশান তখন তাকে বলে, আমি এখানের গুরুত্বপূর্ণ গেস্ট, আমাকে সার্ভ করাও তোমার কাজের অন্তর্ভুক্ত। ফুশান হিয়ানের দিকে নিজের রুমের কি কার্ড বাড়িয়ে দিয়ে বলে, আজ রাতে তুমি আমার রুমে আসবে, আর মনে রেখো আমি অপেক্ষা করতে পছন্দ করি না। হিয়ান ক্ষিপ্ত ভঙ্গিতে তার হাত থেকে কার্ডটা নিয়ে বলে, একই গেম বারবার খেলে কি তুমি বিরক্ত হচ্ছ না? মনে হচ্ছে তুমি আমার রেগুলার ক্লায়েন্টে পরিণত হচ্ছ, অ্যাডিক্টেড হয়ে গেলে নাকি? ফুশান তখন তার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকায়। এতে হিয়ান ভয় পেয়ে চুপ হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, এর সাথে তর্ক করে কেবল নিজের বিপদ বাড়ানো হবে। ফুশান বসা থেকে উঠতে উঠতে বলে, আমি মানছি এই মুহূর্তে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড। হিয়ান, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে ফুশানের চোখে ভালো হওয়ার চেষ্টা করতাম। কে জানে, হয়তো এ কারণে আমি তোমার শাস্তিটা কমিয়ে দিতে পারি। জীবিত লাশ হয়ে বেঁচে থাকার তুলনায় তো সেটা ভালো, তাই না? তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।